আচ্ছা, সবকিছু ঠিক থাকলে আমরা এই মুহূর্তে ক্লাস শুরু করতে চাই। তোমরা কি ঠিকমতো দেখতে ও শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও। তোমরা ঠিকমতো দেখতে ও শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আজকে ফেসবুকে লোকজন দেখতে পাচ্ছি না। আমরা তোমাদের গতদিন যখন ক্লাস নিচ্ছিলাম তখন বলছিলাম যে আমরা কিছু প্রতিপাদন করতে চাই, যেটা কিনা বোর্ড পরীক্ষায় প্রতিপাদনের সামারিটা প্রয়োজন হয়, কিন্তু ডিটেলটার প্রয়োজন হয় না। আর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় প্রয়োজন হয়, মেডিকেলে তেমনটা প্রয়োজন হয় না। তো তোমরা এইটা 4টা প্রতিপাদন, হ্যাঁ 4টা প্রতিপাদন, এই 4টা প্রতিপাদন আমরা তোমাদেরকে 2টা ক্লাসে পড়ানোর প্ল্যান করছি। যদি তোমরা ভালো বুঝো তাহলে হয়তো বা প্রথম ক্লাসে আরেকটু বেশি পড়িয়ে দিতে পারি। এই প্রতিপাদনগুলা সবার জন্য না, এই প্রতিপাদনগুলো হাজারি স্যারের বইয়েও লেখা আছে ফর অ্যাডভান্স স্টুডেন্ট, অর্থাৎ যারা চাইবে তারা পড়বে, যারা চাইবে না তারা পড়বে না। প্রতিপাদন পরীক্ষায় আসবে না, কিন্তু প্রতিপাদন করে যে সূত্রগুলো পাওয়া যাবে সেই সূত্রগুলো থেকে অঙ্ক করতে হবে পরীক্ষার জন্য। তো যারা কিনা প্রতিপাদন করবে তাদের সূত্রগুলোর কনসেপ্ট ক্লিয়ার হবে, আর যারা প্রতিপাদন করবে না তারা কনসেপ্ট ক্লিয়ার হবে না। আমি অনলাইনে প্রথম ক্লাস নিচ্ছি, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ক্লাস করছো। আমি জানি না যে যারা অনলাইনে ক্লাস করছো তারা কেমন, সামনাসামনি হলে বুঝতে পারি, এবং যারা একটু ডেপথ নলেজ নিতে চাই তাদের জন্য আমরা এই প্রতিপাদনগুলো পড়ি। তো তোমরা আমাকে কমেন্ট করে যদি জানাও যে প্রতি টপিক পড়তে পড়তে যে আসলে তোমরা কতটুকু বুঝতে পারছো, তাহলে আমি পড়িয়ে শান্তি পাবো। নাহলে আবার দেখা গেল এই পড়াগুলা তোমার হচ্ছে পড়ালে অনেক সময় স্টুডেন্টরা না বুঝলে তখন আমাকে ভুল বুঝে স্যার কী পড়াচ্ছে আমি বুঝতে পারছি না। ওকে, হ্যাঁ, একজন বলছে আমি এসআই ইউনিট এটা করি। রেদওয়ান, তুমি যা করেছো সেটার জন্য তোমাকে ধন্যবাদ, বাট তুমি সেই ধরনের কমেন্ট না করে তুমি তোমার কোনো কোশ্চিন থাকলে ক্লাসের শেষে জিজ্ঞেস করো। হ্যাঁ, ওকে। আচ্ছা, যাই হোক, আমরা সব কিছু ঠিক থাকলে প্রতিপাদনে চলে যেতে চাই। যারা প্রতিপাদন পড়েছো তারাও হয়তো বা এখানে ভালো ফিল পাবা, কারণ আমরা প্রতিপাদনটা কেমিস্ট্রি ফিজিক্স মিলায়া পড়বো। হ্যাঁ, তো আমরা প্রথমে ফিজিক্স থেকে কিছু পড়া জেনে নেব। গত ক্লাসের পড়া নিয়ে কি কোনো কোশ্চিন আছে? রাদারফোর্ড বোর মডেল নিয়ে কোনো কোশ্চিন আছে তোমাদের? রাদারফোর্ড বোর মডেল নিয়ে কোনো কোশ্চিন আছে? কমেন্ট করে জানাতে পারো। নেই, যদি না থাকে আমরা চলে যাই প্রতিপাদনে। আপাতত না। আচ্ছা, আপাতত না, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে এই প্রতিপাদন পড়ার জন্য আমরা কিছু বিষয় ফিজিক্স থেকে জেনে নিব। হ্যাঁ, ফ্রম ফিজিক্স খাতায় লিখবো আমরা, ফ্রম ফিজিক্স থেকে আমরা কিছু বিষয় জানবো। কি জানবো আমরা? নিশ্চয়ই তোমরা 9-10-এ এমন কিছু পড়েছো, এফ ইকুয়াল কে Q1 Q2 বাই ডি স্কোয়ার। এটা পড়েছো কিনা আমাকে একটু জানো, কমেন্ট করবে। এমন কিছু পড়েছো 9-10-এ? এটা কুলম্বের সূত্র মনে আছে তোমাদের? অর্থাৎ 9-10 ফিজিক্সে পড়েছো দুটি বিন্দু চার্জ, সেটা সমধর্মী চার্জ হতে পারে, বিপরীতধর্মী চার্জ হতে পারে, হ্যাঁ এরকম হইতে পারে, ইত্যাদি যে কোনো কিছু হইতে পারে। তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল এফ যদি হয়, তাহলে তাদের এই যে Q1 আর Q2 দুইটা চার্জ, তাদের Q1 এবং Q2 যে চার্জ রয়েছে, এই চার্জটা হচ্ছে চার্জের সমানুপাতিক হচ্ছে আকর্ষণ বল, এবং তাদের দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক। তো তোমরা নিশ্চয়ই এটা পড়েছো। আচ্ছা, তোমরা কি জানো যে আসলে এখানে তোমরা 9-10-এ যেটা কে পড়েছো, কেউ জানতে পারো এটা আসলে কে না, এটা হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট। এই যে দেখো, এইটাকে বলা হচ্ছে ইপসাইলন। উচ্চারণ হচ্ছে ইপসাইলন, আর এই শূন্যর মতো দেয়া আছে দেখে নট, ইপসাইলন নট। ওকে, এটাকে বলা হয় 1/4 পাই ইপসাইলন নট। ওকে, আচ্ছা, এরপর দেখো এখানে Q1 Q2 বাই ডি স্কোয়ার, রাইট? তাহলে 1/4 পাই ইপসাইলন নট Q1 Q2 বাই কি ডি স্কোয়ার। এই সূত্র ফিজিক্সে পড়েছো, 9-10 ফিজিক্স পড়ার পুরান বইয়ে আছে। ওকে, হ্যাঁ পুরান বইয়ে আছে, ধন্যবাদ। এখন তোমরা কি আমাকে বলতে পারো যে কমেন্ট করে জানাতে পারো যে এইখানে যে 1/4 পাই ইপসাইলন নট দেখতেছো, এটার মান কত? এটার মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2, রাইট? নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2, নিশ্চয়ই বুঝতে পারার কথা। আচ্ছা, এখন এখানে যে মানটা তোমরা পেয়েছো, এই মানটা হচ্ছে SI এককে পাওয়া মান, রাইট? আমরা এখন তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে এই মানটা যদি আমরা SI এককে নির্ণয় না করে CGS এককে নির্ণয় করি, তাহলে মানটা কত হবে? কেউ কি বলতে পারো?
9 ইন্টু 10⁹9 নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। এটা যদি আমরা এসআই এককে না বের করে সিজিএস এককে বের করি তাহলে কি তোমরা এটা বলতে পারো কত হবে উত্তর? অনেকে বলছো হ্যাঁ, গুড। আচ্ছা, আজকে ফেসবুকে লোকজন কম কেন? ও সবাই কি জুমে ট্রান্সফার হয়ে গেছে এরকম? আবার লাইভে ক্লাস সবাই করছেন, আমি জানি না যে তারা রেকর্ড দেখে কি না। ধারাবাহিকভাবে ক্লাস করতে হবে, ওকে? আচ্ছা, কেউ কোনো কমেন্ট করছো না, তোমরা কি পারো এটা সিজিএস এককে মান কত বলতে? কেউ কি পারো নাকি বলতে? ওকে, দেখো খেয়াল করো, আমি তোমাদেরকে এই ব্যাপারটা চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করছি যে এসআই এককে হলে কী হবে, সিজিএস এককে হলে কী হবে। এই দেখো, হ্যাঁ, এখানে যদি আমরা চিন্তা করি সিজিএস আর আচ্ছা আগে এসআই দিই, হ্যাঁ, এখানে যদি আমরা চিন্তা করি এসআই একক আর এখানে যদি চিন্তা করি সিজিএস একক, দেখো এখানে প্রথমে আছে কি নিউটন, তাহলে 1 নিউটন ইকুয়াল 10⁵ ডাইন, আমরা মজা করে ডাইনই বলি, রাইট? 1 নিউটন ইকুয়াল 10⁵ ডাইন। এটা হচ্ছে এসআই একক বলের, আর এটা হচ্ছে কি সিজিএস একক, এই যে বলের। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কি মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, লেন্থের একক, হ্যাঁ, এল এর একক। এই দৈর্ঘ্যের একক যেটা তুমি দেখতে পাচ্ছ 1 মিটার ইকুয়াল এটা 100 বা 10⁻² সেন্টিমিটার, রাইট? এরপর আমরা দেখতে পাবো কুলম। আমি তোমাদেরকে পড়িয়েছি, হ্যাঁ, আমার ক্লাসেই পড়িয়েছি যে কুলম হচ্ছে চার্জের কি একক, এসআই একক। তাহলে এটা সিজিএস এককে কী হবে? কুলম হচ্ছে চার্জের এসআই একক, সিজিএস একক কী হবে? তাহলে চার্জে যে কিউ চার্জের একক 1 কুলম ইকুয়াল 3 × 10⁹9 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আমি চাই কমেন্টের ওপর কমেন্ট যত বেশি করবা আমি তত ভালো বুঝবো তোমরা কত ভালো পড়া বুঝতে পারছো, এবং আমি চেষ্টা করব তত বেশি ডিপ কনসেপ্টে যাওয়ার, হ্যাঁ। আর না বুঝলে তো ডিপ কনসেপ্টে গেলে তখন উল্টা তোমরা বুঝবে না, কিন্তু বদনাম হবে কার? আমার। আমি চেষ্টা করব তোমাদের সর্বোচ্চ পড়িয়ে দিতে, যাতে তোমরা বোর্ড পরীক্ষার পাশাপাশি ভর্তি পরীক্ষার কমপক্ষে 80% পড়া এখানে কভার করে নিতে পারো, ওকে? আমাদের বেশিরভাগ টিচার বা স্টুডেন্ট কিন্তু বুঝতে পারে না যে কি পড়া উচিত কি বাদ দেওয়া উচিত, কিন্তু আমরা যেহেতু স্ট্যাটিস্টিক ফলো করি আমরা তোমাদের ঠিক যেটা পড়া দরকার সেটাই পড়াবো। অনেকে আছে দেখবে একদম অনার্স লেভেলের বই থেকে অনেক কিছু পড়াচ্ছে, আমরা এমন না, আমরা ইন্টারমিডিয়েট সিলেবাস থেকেই পড়াবো, বাট সিলেবাসের মধ্যে যতটুকু ডেপথে যাওয়া যায় যাতে তুমি সহজে চান্স পাও, ওকে? আচ্ছা স্যার, আমি আজকে ক্লাসে নিউ, ওয়েলকাম আমাদের ক্লাসে। তুমি বুঝতে পারছো কি না বলো? আজকে ক্লাস করেছো, ভালো করেছো, কারণ আজকের প্রতিবেদন থেকে শুরু হবে। আজকে ক্লাস না করলে আগামী ক্লাস বুঝতে অসুবিধা হতো, ওকে? যারা ক্লাস করে নাই আজকে, তারা যদি আজকে ক্লাস না করে আগামী ক্লাস বুঝতে অসুবিধা হবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। তাহলে এখন আমরা এইখানে যে মান আছে এই মানটা, এইখানে যে মান আছে এই মানটা আমরা কি করতে পারি? এইখানে দেখো, এখানে হচ্ছে 9 × 10⁹9 নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। আমরা এখন এইটাকে সিজিএস এর রূপ দেওয়ার জন্য যেইখানে কিনা নিউটন ছিল তাকে আমরা ডাইন বানাবো, তো ডাইন বানাতে দিলে কী হবে? যে 10⁵ ডাইন হয়ে যাবে, ডাইন হবে। আচ্ছা, গুণ কি হবে? মিটারকে আমরা কি বানাবো? সেন্টিমিটার বানাবো। তাহলে এই যে এখানে আমরা কি করব? 10⁻² ছিল, হ্যাঁ, 1 মিটার সমান 10⁻² বা 100 সেন্টিমিটার, তার উপর পাওয়ার, তাহলে কত হবে? 10⁻4 হয়ে যাবে, রাইট? এই 10⁻4 সেন্টিমিটার স্কোয়ার। এইবার আমরা কি করব? দেখো, এইবার হচ্ছে আমরা নিচে রাখবো কুলম। তাহলে এই কুলমটা কি ইনভার্স আছে, তার মানে নিচে চলে আসবে। তাহলে বলো তো কষ্ট করে যে এই কুলমটা কোন এককে যাবে? ইএসইউ এককে যাবে। তাহলে ইএসইউ এককে যদি যাই 3 × 10⁹9 ESU এর ওপর স্কোয়ার। আচ্ছা, চলো আমরা একটু মুখে মুখে হিসাব করে নিই, কারণ আমরা জানি তোমরা অঙ্কে অনেক ভালো, তাই না? তো চলো মুখে মুখে কীভাবে হিসাব করব খেয়াল করি। আমরা মুখে মুখে কীভাবে হিসাব করব? এইখানে দেখো তো, এই যে 9 দেখতে পাচ্ছ, আর এখানে 3 এর ওপর স্কোয়ার, তার মানে এটাও তো 9, নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর দেখো এখানে 9 আর 5 14 আর 4 কত? পাওয়ার 18, অর্থাৎ ওপরে 10 পাওয়ার 18। এখানে দেখো 9 × 2 = 18, এই স্কোয়ার আছে, তার মানে এই পুরোটা কেটে যাবে, পুরোটা কেটে কত হবে? 1 হবে। 1 ডাইন সেন্টিমিটার স্কোয়ার ESU ইনভার্স 2, নিশ্চয়ই ক্লিয়ার।
বলো এটা ক্লিয়ার কিনা, দ্রুত আমাকে জানাও এটা ক্লিয়ার কিনা। আজকে যে নতুন আসছো সে এসে মনে হচ্ছে যে কেমিস্ট্রি পড়তেছো না ফিজিক্স পড়তেছো, তাই না? ওকে ক্লিয়ার, হ্যাঁ ফেসবুক থেকে কমেন্ট করতে থাকো ক্লিয়ার কিনা। ধন্যবাদ যারা কমেন্ট করছো, যারা কমেন্ট করবে না তাদেরকে আমরা চিনে রাখতেছি, তারা প্রশ্ন করলে কিন্তু আমরা তাদের উত্তর দিব না। কি বলো ঠিক কিনা? যারা কমেন্ট করছো তারা বলো, যারা কমেন্ট করবে না চুপচাপ বসে আছে এরা কি বলো, এরা কমেন্ট করছে না তার মানে কি তারা অন্যদিকে মনোযোগ আছে, রাইট? তারা প্রশ্ন করলে আমি চিনে রাখতেছি, এখানে যারা আছে সবাইকে মোটামুটি কয়েকদিনের মধ্যে চিনে যাব, ঠিক আছে? ওকে আচ্ছা, তো চলো আমরা অনেক কষ্ট করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একদম ফিজিক্স থেকে টেনে পড়ানোর চেষ্টা করছি, তাহলে তোমরা যদি একটু কোঅপারেটিভ না হও তাহলে আমি তো উৎসাহ হারাই ফেলবো, বলো তো? এটা করা যাবে না, হ্যাঁ? আর যদি একদম উৎসাহ রাখো তাহলে তোমরা দেখবা যে তোমার কেমিস্ট্রি চিন্তাটা আমার, আমি তোমাকে একদম সলিডভাবে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ তুমি ভালো ফিল করবা। ওকে আচ্ছা, আমরা এবার চলে যাই আমাদের মূল আলোচনায়, যে আমরা যেইটাকে বলছিলাম এফ ইকুয়াল 1/4 পাই ইপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কোয়ার, ওই পড়াটাই হচ্ছে এফ ইকুয়াল Q1 Q2 বাই ডি স্কোয়ার। কোন এককে? সিজিএস এককে। এটা হচ্ছে সিজিএস এককে। কেন বলো তো, কেন বলো তো, কে বলতে পারে? এই দেখো এইখানে যেটা আমরা লিখেছি 1/4 পাই ইপসাইলন নট, এই পুরো মানটাই সিজিএসে কত হয়ে যায়? 1 হয়ে যায়, অন হয়ে যায়। তাহলে আমরা কেন এই সমীকরণকে সিজিএসে কনভার্ট করছি? কারণ আমরা এখন যে প্রতিপাদনগুলো করব, এই প্রতিপাদনের যে লাস্ট যে সূত্রগুলো পাবো এগুলো অনেক বড় হবে। তো রসায়নের টিচাররা চান তোমাদেরকে এই পড়াটা সহজ করে দিতে, এই জন্য রসায়নের যে বইগুলো আছে যেমন হাজারি স্যারের বই, সেখানে প্রতিপাদনটা তারা এসআই এককে করেন নাই। এবং আরও একটা মজার ব্যাপার আছে, কেন আমরা এটা বলছি সেটা প্রতিপাদন শেষে আমি এর আরও চমৎকার কিছু ব্যাখ্যা দিব, ঠিক আছে? বরং 1/4 পাই ইপসিলন নট যখন থাকবে না, তার মান যখন অন হয়ে যাবে, তখন তোমার জন্য যে ফাইনাল যে ইকুয়েশনটা আসবে এটা অনেক সহজ হবে এবং ছোট হবে, এবং যাতে তুমি ভালো করে পড়তে পারো। ওকে, তো আমরা এতক্ষণ যা কিছু পড়া দরকার ছিল ফিজিক্স থেকে তা পড়া আমাদের কমপ্লিট। আমরা ইতিমধ্যে জেনে গেলাম যে এটা হচ্ছে কুলম্বের সূত্র, যে কোনো দুইটা চার্জ, দুইটাই পজিটিভ হোক দুইটাই নেগেটিভ হোক, অথবা একটা পজিটিভ হোক একটা নেগেটিভ হোক, দুইটাই পজিটিভ হোক দুইটাই নেগেটিভ হোক, অথবা একটা পজিটিভ হোক একটা নেগেটিভ হোক, যে কোনো দুইটা চার্জ এর মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, মধ্যবর্তী দূরত্ব যদি কি হয়? ডি হয়, তাহলে তাদের মধ্যে বিদ্যমান আকর্ষণ ও বিকর্ষণ বলের মান এই কুলম্বের সূত্র দিয়ে নির্ণয় করা যায়, এবং এইটা হচ্ছে এসআই এককে। আর যদি আমরা একে সিজিএসে কনভার্ট করি 1/4 পাই ইপসিলন নটের মান হয়ে যায় 1, আর দ্যাটস ওয়াই সিজিএস এর ইকুয়েশনটা হয়ে যায় অনেক ছোট। বলো ক্লিয়ার কিনা? এসআই টু সিজিএস কি অনলি তিনটাই কনভার্ট করা নাকি না? এইখানে তো আমরা, আচ্ছা তুমি মনে হয় পরে জয়েন করেছো কিনা আমি জানি না, এখানে আমাদের তো তিনটা মান একক আছে, রাইট? নিউটন, মিটার আর কুলম্ব। আমরা শুধু এটাকেই কি করব? সিজিএসে কনভার্ট করব। নিউটনকে সিজিএস বানাবো, মিটারকে সিজিএস বানাবো, এবং হচ্ছে কুলম্বকে সিজিএস বানাবো। আমাদের এটাই কাজ এই মানের জন্য, রাইট? নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা চলো আমরা এবার চলে যাই ঠিক রাদারফোর্ডের ওই কথাটা মনে করার জন্য। তোমরা যারা ক্লাস করেছো শুরুর থেকে, আমি জানি না তোমরা নিশ্চয়ই রাদারফোর্ড মডেল আগে তো 9-10-এ পড়েছো, বা কলেজে হয়তো বা কারো ক্লাস শুরু হয়েছে নিশ্চয়ই দেখেছো। রাদারফোর্ড সম্পর্কে আমরা কিন্তু অনেক ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। এবং তোমাদেরকে দুইটা কোশ্চিন পড়িয়েছি, এই কোশ্চিন দুটা হয়তো বা সবাই পড়ায় না বা কেউ পড়ায় না, যে ইলেকট্রন না ঘুরলে কি হতো এবং ঘুরে কেন। মনে আছে তোমাদের নিশ্চয়ই? যাদের মনে নাই বা যারা কোনো কারণে ক্লাস করো নাই তারা কিন্তু আগের ক্লাসগুলো দেখে নিবা, সবগুলো ক্লাসের কিন্তু রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, রাইট? আমরা চেষ্টা করব তোমাদের সবগুলো ক্লাসের রেকর্ডেড ভিডিও রেখে দিতে, কিন্তু যদি দেখি লাইভ ক্লাসে উপস্থিত কম হচ্ছে তখন কিন্তু রেকর্ড ভিডিও রাখবো না, হ্যাঁ? এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে আচ্ছা, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ওই যে রাদারফোর্ড মডেলে আমরা লাস্টে একটা পয়েন্ট বলেছিলাম, যেটা ছিল রাদারফোর্ড মডেলের আইকনিক পয়েন্ট। কি পয়েন্ট একটু খেয়াল করো তো। এই দেখো নিউক্লিয়াস, এই দেখো কক্ষপথ যেখানে থাকে ইলেকট্রন। এই ইলেকট্রনের উপর নাকি দুই প্রকার বল কার্যকর, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এক প্রকার বল হচ্ছে কেন্দ্রমুখী, আর একটা হচ্ছে ইলেকট্রন ঘোরার জন্য কেন্দ্রবিমুখী। তোমরা নিশ্চয়ই মনে রাখছো ইলেকট্রনের উপর দুই প্রকার বল কার্যকর, একটা হচ্ছে কেন্দ্রমুখী আকর্ষণ বল। কেন্দ্রমুখী আকর্ষণ বল কেন থাকে? এই ইলেকট্রন নেগেটিভ চার্জ আর নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ। নিশ্চয়ই তোমরা জানো যে পজিটিভ নেগেটিভ চার্জের মধ্যে একটা আকর্ষণ বল উৎপন্ন হয়, যেটা কিনা নির্ধারণ করা হয় কোন সূত্র অনুযায়ী? কুলম্বের সূত্র অনুযায়ী।
আর যে কোনো বস্তু যখন ঘুরে, যেমন ইলেকট্রন ঘুরে, ইলেকট্রন যখন ঘুরে তখন ঘুরতে ঘুরতে একটা বল লাভ করে, এই বলটা হয় কেন্দ্র বহির্মুখী। আমরা সবসময় জানি রাদারফোর্ডের মডেল থেকে যে ইলেকট্রনের ওপর দুই প্রকার বল কার্যকর, একটা কেন্দ্রমুখী যেটা নিউক্লিয়াস এবং ইলেকট্রনের পজিটিভ নেগেটিভ চার্জের কারণে তৈরি হয়েছে, আরেকটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের ফলে একটা বল উৎপন্ন হয়েছে যেটা কিনা বহির্মুখী বল। এবং এই দুই প্রকার বল, কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী, এই দুই প্রকার বলের মান কেমন? মান কিন্তু সমান। এবং দিক কেমন? বিপরীত, একটা একদিকে আর একটা অপর দিকে। নিশ্চয়ই তোমরা ব্যাপারটা মনে করতে পেরেছো, যেটা আমরা রাদারফোর্ড মডেলে পড়িয়েছিলাম। তো আমরা এখন কি পড়বো সেটা হেডিং দেই। হ্যাঁ, খাতায় হেডিং দাও। পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, ব্র্যাকেটে সিজিএস একক। ওকে, পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, ব্র্যাকেটে কোন একক? সিজিএস একক। এটা হেডিং দিবা। হ্যাঁ, কারণ তোমরা 9-10-এও কিন্তু একটা পড়া পড়ে আসছো যেখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না। আমার নিশ্চয়ই মনে হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না। সেটা হচ্ছে একটা এরকম উদ্দীপক ছিল 9-10-এর পর্যায় সারণী অধ্যায়ে, এরকম একটা উদ্দীপক ছিল। দেখো তো তোমাদের মনে পড়ে কিনা। এই যে সোডিয়াম আর ব্রোমিন, রাইট? এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। তো কথা ছিল ব্রোমিন বড় নাকি সোডিয়াম বড়? এটা কিন্তু একটা বোর্ড বইয়ের অনুশীলনের কোশ্চেন, এবং সবাই কিন্তু এখানে ব্রোমিনকে উত্তর দেয়, কিন্তু প্রকৃতপক্ষে সোডিয়াম বড়। কিন্তু কেন বড় তার সঠিক ব্যাখ্যা হয়তো বা তোমরা জানো না। হ্যাঁ, আমরা আজকে যা পড়বো তার মাধ্যমে 9-10-এর এই কোশ্চেনটাও কিন্তু ক্লিয়ার করতে পারবা। ওকে, যেটা তোমাদের ক্লিয়ার ছিল না। এটা মূলত 9-10-এর প্রশ্ন না, কিন্তু টিচাররা কেন জানি ভুল করে 9-10-এর বইয়ের মধ্যে এই কোশ্চেনটা দিয়ে দিছে। কারণ 9-10-এ পর্যায়বৃত্ত ধর্ম ছিল, যে মৌলগুলো একই গ্রুপের না বা একই পর্যায়ের না তাদের জন্য কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম অ্যাপ্লাই করা ঠিক হবে না, রাইট? তো এটা অঙ্ক করে বের করতে হবে, সেই অঙ্ক তোমরা এখন করতে পারবে। অর্থাৎ আমরা যে পড়াটা পড়ছি তার মাধ্যমে তোমরা বলতে পারবে যে একটি এরকম ধরো কোনো ইলেকট্রন যেখানে আছে সেটা এই কক্ষপথ হোক, এই কক্ষপথ হোক, এই কক্ষপথ হোক, প্রত্যেকটা কক্ষপথের নিউক্লিয়াস থেকে যে দূরত্ব, এই দূরত্ব কতটুকু, হ্যাঁ, সেইটা বের করতে পারবে। অর্থাৎ পরমাণুর n-তম কক্ষপথের যে কোনো n মানে কি প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে। তবে এটা এসআই এককে না, কোন এককে? সিজিএস এককে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল পড়ার দিকে এগোই। তো আমরা এবার ওই রাদারফোর্ডের মডেল থেকেই কথাটা বলার চেষ্টা করি। প্রথমে আমরা ইলেকট্রনের ওপর যে কেন্দ্রমুখী বল আছে সেটা চেক করব। আচ্ছা, আমরা সিজিএস এককে পড়লে প্রথমে আমরা জানি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাই Q1 Q2 বাই ডি স্কোয়ার, কুলম্বের সূত্রের মান এখানে কে মান 1 হয়। ওকে, আচ্ছা, তো মনে করো তোমরা বলো তো ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ কি সমান না? চার্জ কিন্তু সমান, মান কি ভিন্ন, রাইট? মনে আছে তোমাদের? তো ধরে নাও Q1 মনে করো এটা প্রোটনের চার্জ, আর Q2 এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এখন প্রশ্ন হচ্ছে প্রোটনের চার্জের মান হচ্ছে +1.6 × 10⁻19 কুলম, আর ইলেকট্রনের চার্জের মান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। তাহলে আমরা যদি দেখে নেই, এটা হচ্ছে এসআই এককে, যদিও এটাকে সিজিএস করলেও সমানই হবে, রাইট? আচ্ছা, এখানে পজিটিভ এবং নেগেটিভ শুধু চিহ্নটা বিপরীত, কিন্তু মান তো সমান। নিশ্চয়ই খেয়াল করছো। তাহলে চিন্তা করো, আমরা কিন্তু এই সূত্র দিয়ে, কুলম্বের সূত্র দিয়ে, চিহ্ন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। Q1 এবং Q2 কিন্তু কোন ধরনের চার্জ সেটা নিয়ে সমস্যা নেই, সমস্যা হচ্ছে চার্জের মান নিয়ে। কারণ এই বলটা যেই পজিটিভ নেগেটিভ চার্জ হোক, নেগেটিভ নেগেটিভ হোক, পজিটিভ পজিটিভ হোক, ও সবগুলাকেই কাউন্ট করে দেয় এই এফটা। অর্থাৎ এফটা শুধুমাত্র আকর্ষণ বল না, এফটা কিন্তু আকর্ষণ বলও হইতে পারে, বিকর্ষণ বলও হইতে পারে। তাহলে সমধর্মী চার্জ হলে বিকর্ষণ বল হবে, আর বিপরীতধর্মী চার্জ হলে কি হবে? আকর্ষণ বল হবে। সেক্ষেত্রে এটা পজিটিভ নাকি নেগেটিভ এইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে চার্জের মান কত। আচ্ছা, তো Q1 হচ্ছে প্রোটনের চার্জ, Q2 ইলেকট্রনের চার্জ। আমি কি চাইলে প্রোটনের চার্জকেও ইলেকট্রনের চার্জ বলতে পারি না? কারণ মান তো সমান, চিহ্ন নিয়ে তো আমরা প্যারা করে নিচ্ছি না। নিশ্চয়ই বুঝতে পারছো, রাইট? Q1 হচ্ছে প্রোটনের চার্জ, যা কিনা ইলেকট্রনের চার্জের সমান, আর Q2 হচ্ছে ইলেকট্রনের চার্জ।
কে বলতে পারে কোনো পরমাণুতে কত সংখ্যক প্রোটন ও নিউট্রন থাকে? কমেন্ট করো দেখি। না দুঃখিত, প্রোটন ও ইলেকট্রন থাকে। কত সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে? তাড়াতাড়ি কমেন্ট করো। একজন লিখছো সমান পরিমাণ। সমান পরিমাণ তো বুঝলাম, বাট পরিমাণটা কত? পরিমাণটা কত? সমান পরিমাণ বুঝলাম, কিন্তু পরিমাণটা কত? একজন লিখছো অ্যাভোগাড্রো, বুঝলাম কিন্তু পরিমাণটা কত? অ্যাভোগাড্রো বলছো, অ্যাভোগাড্রো না। একজন বলছে সেম থাকে, বুঝলাম সেম থাকে, কিন্তু সেটা পরিমাণ কত? তোমরা সবাই জানো এর উত্তর, যাও বলে দিলাম। সবাই জানো কোন পরমাণুতে কত সংখ্যক ইলেকট্রন থাকে, সবাই জানো, কিন্তু উত্তরটা কেউ এখনো একজন বলছে এন সংখ্যক, না এমন না। একজন বলছে 2n স্কয়ার সংখ্যক। 2n স্কয়ার হচ্ছে কোনো কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা। 2n স্কয়ার হচ্ছে কোনো কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা। আর কে পারে? একজন বলছো কি লিখছো 9.11, এটা তো ভর। স্বাভাবিক অবস্থায় ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা সমান। আচ্ছা চমৎকার, সেটা তো বুঝলাম, বাট সংখ্যাটা কত? কেউ বলতে পারলা না, তাই না? কিন্তু সবাই তোমরা জানো পারমাণবিক সংখ্যা সমান, মানে জেড পরিমাণ। কি পরিমাণ? কি মনে পড়ে? যদি বলা হয় হাইড্রোজেনে ইলেকট্রন কয়টা, তো জেডের সমান, জেড ওখানে 1। সোডিয়ামে ইলেকট্রন কয়টা, তখন 11টা। 11টা ও তার জেডের মান 11টাই 11টা। কি বুঝছো এখন? আচ্ছা, তাহলে এখন আমরা তোমাদের কাছ থেকে জানতে চাই, কি জানতে চাই, যে একটা প্রোটন আর একটা ইলেকট্রন মিলে কি দুইটা আকর্ষণ নাকি একটা আকর্ষণ? একটা প্রোটন আর একটা নিউট্রন মিলে কয়টা আকর্ষণ? দুইটা নাকি একটা? একটা প্রোটন আর একটা ইলেকট্রন মিলে কিন্তু দুইটা আকর্ষণ না, একটা আকর্ষণ। তাহলে জেডটা প্রোটন আর জেডটা ইলেকট্রন থাকে পরমাণুতে, যে কোনো পরমাণু। এখন তুমি এটা তো একটা ইলেকট্রন একটা প্রোটন থাকে হাইড্রোজেনে, তো আমরা কি শুধু হাইড্রোজেনের ব্যাসার্ধ নির্ণয় করব নাকি যে কারো ব্যাসার্ধ নির্ণয় করব? যে কারো ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে যে কোনো পরমাণুতে কি একটা করে ইলেকট্রন একটা করে প্রোটন থাকে? না, যে কোনো পরমাণুতে জেড সংখ্যক ইলেকট্রন এবং জেড সংখ্যক প্রোটন থাকে। আমার কোয়েশ্চেন, জেড সংখ্যক ইলেকট্রন আর জেড সংখ্যক প্রোটন মিলে আকর্ষণ বল কতটুকু? জেড সংখ্যক নাকি জেড স্কোয়ার সংখ্যক? জেড সংখ্যক নাকি জেড স্কোয়ার সংখ্যক? বলো, কেউ বলে না। আচ্ছা, তোমরা যেহেতু স্বীকার করেছো যে একটা প্রোটন আর একটা ইলেকট্রন মিলে, একটা প্রোটন আর একটা ইলেকট্রন মিলে, আচ্ছা হ্যাঁ কমেন্ট করেছিল একজন, কি রোজারিও, ভিনসেন্ট পিন্টু রোজারিও, ওকে হ্যাঁ অবশ্যই একটা প্রোটন এবং একটা ইলেকট্রন মিলে যেহেতু একটা আকর্ষণ, দুইটা আকর্ষণ না, তাই জেডটা প্রোটন আর জেডটা ইলেকট্রন মিলে জেড সংখ্যক আকর্ষণ, জেড স্কোয়ার সংখ্যক না। তাহলে আমরা এখন এই কেন্দ্রমুখী বল এফ কিভাবে নির্ণয় করতে পারি? Q1 মানে ধরলাম একটা ইলেকট্রন, Q2 এটাও একটা ইলেকট্রনের চার্জ, তাহলে ইলেকট্রন ইলেকট্রন মিলে কি হবে? ইলেকট্রন স্কোয়ার। আর আমরা এইখানে জানি প্রোটন আর ইলেকট্রন মিলে মোট জেড জেড পরিমাণ থাকে, কিন্তু আকর্ষণ হয় জেড পরিমাণ, জেড স্কোয়ার পরিমাণ না। আর এই ইলেকট্রন এবং প্রোটন নামক দুইটা চার্জের দূরত্ব হচ্ছে আর পরিমাণ, ব্যাসার্ধ পরিমাণ, তাই এটা আর স্কোয়ার। তাহলে আমাদের ব্যাপারটা দাঁড়ালো কি? ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে এফ ইকুয়াল জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। 1 নং সমীকরণ। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও। সবাই ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও। সবাই ক্লিয়ার কিনা জানাও। ওকে ক্লিয়ার। এটা ছিল কেন্দ্রমুখী বল। ইলেকট্রন ও প্রোটনের মধ্যবর্তী যে আকর্ষণ বল রয়েছে, যেটা কেন্দ্রমুখী আকর্ষণ বল, এই কেন্দ্রমুখী আকর্ষণ বল এফ ইকুয়াল জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আমি আর লিখেছি, দুঃখিত, আর স্কোয়ার হবে। হ্যাঁ আচ্ছা, এইখানে দেখো এইটুকু হচ্ছে, এইটুকু তোমাদের বোঝানোর জন্য লিখেছি, এইটা তোমরা না লিখলেও চলবে। এই ছিল কেন্দ্রমুখী বল। এবার ইলেকট্রন ঘোরার ফলে একটা বহির্মুখী বল উৎপন্ন হয়। ইলেকট্রনের ঘূর্ণনের ফলে, এটা ছিল কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, মুখী বল। ওকে আচ্ছা, এবার কেন্দ্র বহির্মুখী বল, কেন্দ্র বিমুখী বল, বিমুখী বল। এইটা কি হবে? এটা হচ্ছে এফ প্রাইম ইকুয়াল, এটা আমরা এখন বোঝাতে পারছি না, এটা ইন্টারমিডিয়েট ফিজিক্সের পড়া, তাই এটা ফিজিক্স থেকে পড়ে নিতে হবে। আপাতত শুধু জেনে রাখো কেন্দ্র বিমুখী বল ইকুয়াল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এটা ইন্টারমিডিয়েট ফিজিক্সের পড়া। ওকে, তাহলে আপনাদেরকে বিজ্ঞানী রাদারফোর্ড কি বলেছে? কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল এই দুই প্রকার বলের মান কি? সমান।
তাহলে দুই প্রকার বলের মান যেহেতু সমান, আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি রাদারফোর্ডের এর মতে এফ ইকুয়াল এফ প্রাইম, তার মানে আমরা বলতেই পারছি যে বা জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল এম ভি বাই আর। তাহলে আমরা এখন বাম দিকে রাখবো ভি স্কোয়ারকে, আচ্ছা দুঃখিত, এম ভি স্কোয়ার বাই আর, বাম দিকে রাখবো ভি স্কোয়ারকে। তাহলে কে বলতে পারে ভি স্কোয়ার বাম দিকে রাখলে কি হবে? এখানে আর স্কোয়ার এবং আর কেটে যাবে, এটা কেটে যাবে, এখানে একটা আর থাকবে। তাহলে বাম দিকে যদি আমরা ভি স্কোয়ার রাখি তাহলে ডান দিকে গিয়ে কি হবে, জেড স্কোয়ার বাই এম আর। নিশ্চয়ই এটা বুঝতে পারার কথা। সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও, 3 নং সমীকরণ এইটা সবাই ক্লিয়ার কিনা? ভি স্কোয়ার ইকুয়াল জেড স্কোয়ার বাই এম আর, কমেন্ট করো সবাই। আচ্ছা ক্লিয়ার, বুঝতে পারছো, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, কারো কোশ্চেন থাকলে বলতে পারো কমেন্টে। আচ্ছা এবার আমরা যাব বোর মডেলে। এতক্ষণ ছিল রাদারফোর্ড মডেল, হ্যাঁ এখন যাব আমরা বোর মডেলে। বোর মডেল থেকে কি আমরা জানি না এম ভি আর ইকুয়াল, এই যে বোর মডেল থেকে জানি, বোর মডেল হতে আমরা জানি এম ভি আর ইকুয়াল এনএইচ বাই 2 পাই, রাইট? তাহলে এখন আমাদের বাম দিকে ভি স্কোয়ার লাগবে, তাহলে আমরা উভয় পক্ষকে কি করব, আচ্ছা বাম দিকে আগে ভি রেখে দিলাম, দিয়ে এনএইচ রাখলাম আর নিচে রাখলাম 2 পাই, আর এখানকার এম আর চলে যাবে, রাইট? এই তো ঘটনা। এখন আমরা বাম দিকে রাখবো ভি স্কোয়ার, ঠিক আছে? তাহলে ভি স্কোয়ার, এই যে ভি স্কোয়ার রাখলাম, ইকুয়াল কি হবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার, এরপর হচ্ছে 4 পাই স্কোয়ার এম আর ইন্টু এম আর। কি ক্লিয়ার, বুঝতে পারছো? এটা এম স্কোয়ার আর স্কোয়ার হতো, রাইট? আমি দুইবার লিখছি ডিজাইন করে যাতে পরবর্তীতে কাটাকাটি করা যায়, ঠিক আছে? আচ্ছা এইটা লিখলাম আমরা 4 নং সমীকরণ। ওকে, নিশ্চয়ই ক্লিয়ার। তো এইবার আমরা যেটা করব, দেখো 3 নং এবং 4 নং, 3 নং এবং 4 নং, 3 নংটা দেখে নাও, 3 নং এবং 4 নং দুইটারই কিন্তু বাম পক্ষে ভি, 3 নং এবং 4 নং দুইটারই বাম পক্ষে কি ভি। এই দেখো আমি যখন এগুলো লিখছি তখন তোমরা সঙ্গে সঙ্গে কি খাতায় উঠাচ্ছ? আচ্ছা তো এই দেখো 3 নং এবং 4 নং দুইটারই বাম পক্ষ ভি, তাহলে 3 ও 4 নং হতে আমরা কি পাবো? এবার দেখো 3 ও 4 নং হতে আমরা কি পাবো, এই যে 3 নং ও 4 নং হতে আমরা পাই কি পাই হচ্ছে জেড স্কোয়ার বাই এম আর ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম আর ইন্টু এম আর। খেয়াল করছো? আচ্ছা এই যে এখানে দেখো আমরা রেখেছিলাম এটাকে, কাটাকাটি করি, এম আর এবং এম আর কাটাকাটি হয়ে গেল। এখানকার আর বাম দিকে চলে আসবে এখন, তাহলে এখানকার আর বাম দিকে যদি চলে আসে তাহলে কি হবে, এই যে আর, যেহেতু এন তম কক্ষপথ তাই আর কে ডিজাইন করে একটা মুকুট পড়ায় দিলাম, এই যে আর এন দিলাম। এটা মূলত এই ডানের আর বামে আসছে, আমরা এন তম কক্ষপথের জন্য যেহেতু নির্ণয় করব সেখানে আমরা এখানে কি দিলাম, আর এন দিলাম, রাইট? আচ্ছা আর এন ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই কি 4 পাই স্কোয়ার জেড, আচ্ছা 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, রাইট? এই হচ্ছে আমাদের বহু প্রতীক্ষিত সমীকরণ, যেইটাকে আমরা এতক্ষণ ধরে খুঁজতেছিলাম। এটা হচ্ছে সেইটা, এই যে এটা, যে সিজিএস এককে কোনো পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ হচ্ছে এইটা। বলো তোমরা ক্লিয়ার কিনা? ওকে, কমেন্ট করছো আদ্রিতা, টেকিং নোট, হ্যাঁ নোট করে ফেলতে হবে। ওকে
ক্লিয়ার কিনা আমাকে জানাও তোমরা। আমি চেষ্টা করছি অনলাইন ক্লাস হলো তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার জন্য, প্রপারলি বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। কোনো অসুবিধা হলেও আমরা যখন মাইক্রোফোন অন করে তোমাদের সাথে কথা বলবো তখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারবে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার জানাচ্ছ, ক্লিয়ার। ওকে, তাহলে আর এন ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার 4π² mz স্কোয়ার। ক্লিয়ার, ধন্যবাদ। আমরা এখন চলে যাই এইটাকে আরও সহজ করে দেওয়া যায় কিভাবে। তাহলে খেয়াল করো তো, কেন আমরা এসআই এককে এই প্রতিপাদনটা করি নাই, বা বোর্ড বই কেন এসআই এককে করে নাই? যদি এটা এসআই একক হতো তাহলে 1/4πε0 থেকে যেত না, ওই যে কুলম্বের সূত্রে? তখন কি হতো, এইটা আরও বড় হয়ে যেত না? এমনিই দেখো কতগুলা, এই যে 1 2 3 4 5 6 7, সঙ্গে যদি আরও 1/4πε0 থাকতো তাহলে 10টা ইকুয়েশন হয়ে যেত, 10টা প্রতীক হয়ে যেত। তখন ইকুয়েশনটা আরও বড় হতো, মনে রাখাটা ঝামেলা হতো। আমরা এইটাকে আরও সহজ করার চেষ্টা করতেছি। ওকে, চলো আমরা এটা কিভাবে সহজ করতে পারি। এই দেখতে পাচ্ছ আর এন, এই দেখতে পাচ্ছ আর এন, এই যে আর এন ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার 4π² mz স্কোয়ার দেখতে পাচ্ছ, রাইট? এইখানে খেয়াল করো যে কোন প্রতীকগুলা ধ্রুবক এবং কোনগুলা চলক। যেমন দেখো এন কক্ষপথ নাম্বার, কক্ষপথ চেঞ্জ হলে কক্ষপথ নাম্বার চেঞ্জ হয়ে যাবে, রাইট? তাহলে এটা ধ্রুবক না। এইচ কিন্তু সকল কক্ষপথ সকল পরমাণুর জন্য ধ্রুবক, কারণ এটা প্ল্যাঙ্ক ধ্রুবক। 4π তো ধ্রুবক, ইলেকট্রনের ভর পৃথিবীতে মহাবিশ্বের যে কোনো জায়গায় সমান। জেড কিন্তু চেঞ্জ হয়। কেন জেড চেঞ্জ হয় বলো তো? কারণ পারমাণবিক সংখ্যা তো মৌল চেঞ্জ হলেই চেঞ্জ হয়ে যায়, ইলেকট্রনের চার্জের মান কিন্তু কোথাও গিয়ে চেঞ্জ হয় না। তাহলে এখানে চেঞ্জ হয় শুধুমাত্র দুইটা জিনিস, একটা হচ্ছে এন আর একটা কি জেড। বাদ বাকি সব পরমাণু এবং সকল কক্ষপথের জন্য বাকি মানগুলো ধ্রুবক থাকে। তাহলে আমরা ধ্রুবকগুলোকে একদিকে করে ফেলবো। তাহলে কি হবে, এইচ স্কোয়ার 4π² m স্কোয়ার, রাইট, গুণ এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই মানটা ধ্রুবক মান, এই পুরাটা কখনো চেঞ্জ হবে না, যে পরমাণু যে কক্ষপথই হোক এইটুক ঠিক থাকবে। তাহলে আমরা এই পুরাটুক মিলে কি বানায় নিতে পারি, ধ্রুবক বানায় নিতে পারি, ধ্রুবক বানায় নিতে পারি। এবং এটাকে আমরা না, বইয়ে লেখা আছে, বিজ্ঞানী বোরেই এই ধ্রুবক বানিয়ে দিয়েছেন। এই যে এটাকে বলা হচ্ছে এ নট, এই পুরোটুকু হচ্ছে এ নট ইন্টু এন স্কোয়ার বাই জেড। এই এ নটকে বলা হয় বোর ব্যাসার্ধ, এ নটকে বলা হয় বোর ব্যাসার্ধ। এবং যার মান হচ্ছে, আমরা এখন নির্ণয় করব, তারপর মুখস্থ বসানো যায়, 0.529 অ্যামস্ট্রং বা 0.53 অ্যামস্ট্রং। নিশ্চয়ই ক্লিয়ার? এ নট হচ্ছে 0.529 অ্যাংস্ট্রং আর এটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রং। কি ক্লিয়ার? বুঝতে পারছো? নিশ্চয়ই ক্লিয়ার। জানাও ক্লিয়ার কিনা। আমরা এখন মান নির্ণয় করে দেখব যে আসলে 0.529 হয় কিনা, আসলে 0.529 হয় কিনা, আমরা সেটা চেক করে দেখব। ওকে, তো চলো আমরা সেটা চেক করে দেখি। এইখানে দেখো এইচ এর মান। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যেটা প্রতিপাদন না করলে তুমি বুঝতে পারতো না। এইখানে এ নটের যে মান বের হয়েছে, তুমি যদি এইখানে এসআই এককে মান না বসায় সিজিএস এককে বসাও, এইখানের মানগুলা যদি তুমি সিজিএস এককে বসাও তাহলে কিন্তু উত্তর হবে। যদি কেউ ভুল করে এসআই এককে বসাও তাহলে কিন্তু ভুল করে উত্তর আসবে না ঠিক, কারণ তুমি তো এই প্রতিপাদন করেছো কোন ফরম্যাটে, সিজিএস ফরম্যাটে। তুমি এখানে কোনোভাবেই এসআই এককে মান বসাতে পারবে না। বাট তোমরা কিন্তু মনে করতা যে কোনো জায়গাতে এসআই এককে মান বসালেই হয়, এইখানে কিন্তু এসআই এককে মান বসালে হবে না। কারণ তুমি যদি আমাকে প্রশ্ন করতা প্রতিপাদন না করে রে স্যার এখানে কেন এসআই এককে মান বসানো যায় না, তখন আমি কি তোমাকে উত্তর দিতে পারতাম? প্রতিপাদন করেছো বলেই তোমাকে উত্তর দিতে পারছি, ফিজিক্স পড়িয়েছি বলেই তোমাকে উত্তর দিতে পারছি, রাইট? তাহলে একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ভালো জায়গায় চান্স পাওয়া কঠিন। দেখবা তোমাদের অনেক ফ্রেন্ড অঙ্ক পারে, কীভাবে পারে জানো? আমি একটা গল্প শোনাই। একবার এক টিচার তার স্টুডেন্টকে বলছে যে তুই ফিজিক্সের অঙ্ক করবা, যেখানে দেখবা মিটার পার সেকেন্ড লেখা আছে তুমি বুঝে নিবে এটা বেগের মান, যেখানে দেখবা নিউটন লেখা আছে বুঝে নিবে এটা বলের মান।
যেখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখে আছে বুঝে নিবে এটা ত্বরণের মান। তো স্টুডেন্ট তাই করে, অঙ্ক হয়ে যায়, মহা খুশি। একবার অঙ্কে লেখা ছিল যে একটি বস্তু প্রতি সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করে। এখন ও তো দেখতেছে 10-এর পাশে মিটার লেখা আছে, তাহলে এটা তো অবশ্যই বেগের মান না, ও মনে করছে এটা দৈর্ঘ্যের মান, রাইট? কিন্তু আসলে কিসের মান? প্রতি সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করে, মানে তো আসলে এটা মিটার পার সেকেন্ড। তাহলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার না করে শুধু সূত্র দিয়ে অঙ্ক করি, তাহলে আমাদের বোর্ড পরীক্ষা ভালো হইতে পারে, কিন্তু ভর্তি পরীক্ষায় চান্স কিন্তু পাওয়া যাবে না কনসেপ্ট ক্লিয়ার ছাড়া। ওকে, ভর্তি পরীক্ষায় যারা প্রশ্ন করবেন তারা কিন্তু বুঝে নেবেন যে তুমি আসলে বুঝে পড়াশোনা করেছো নাকি কোনো রকম সূত্র টুত্র মুখস্থ করে। দেখবা বাজারে কিনতে পাওয়া যায় এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী। এই যে সূত্রাবলী যারা মুখস্থ করে অঙ্ক করে তাদের কিন্তু অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার থাকে না, রাইট? বুঝে দেন মুখস্থ করতে হবে। আমি মনে হয় বুঝাতে পারছি, রাইট? আচ্ছা, তো চলো আমরা এইখানে সিজিএস এককে মান বসাতে হবে, এস এককে বসানো যাবে না। তাহলে কিভাবে বসাবো আমরা? এখানে এইচ এর মান দেখো, এখানে এই যে আর এন ইকুয়াল এইচ এর মান বসাবো আমরা। এইচ এর মান কত হবে? এইচ এর মান কিন্তু 6.626 ইন্টু 10⁻34 যেটা জুল সেকেন্ড, এটা কিন্তু এসআই মান। কিন্তু আমাদের দরকার কি এসআই মান না, কি মান? সিজিএস মান। তাহলে সিজিএস মান কোনটা? 10⁻27 আর্জ সেকেন্ড যেটা। ওকে, আচ্ছা, 4 গুণ পায়ের মান 3.1416 স্কোয়ার, ঠিক আছে। এবার এম এর মান, ইলেকট্রনের ভর তো কেজিও হয় গ্রামও হয়, বলো তো দেখি এখানে কেজি বসবে না গ্রাম বসবে? একজন বলছে এ নটের মান কনস্ট্যান্ট। তুমি এত কিছু পড়ার পর যদি এটা জিগাও তাহলে কেমন লাগে না কত? এ নটের তো সব উপাদানই কনস্ট্যান্ট, তাহলে এ নট কেন কনস্ট্যান্ট হবে না বলো? ওকে, গ্রাম, চমৎকার যারা লিখতেছো। হ্যাঁ, এই দেখো 9.11 ইন্টু 10⁻28। এবার ইলেকট্রনের চার্জের মান কত হবে কে বলতে পারে? ইলেকট্রনের চার্জের মান কত হবে কে বলতে পারে? যারা জানো তারা বলো কমেন্টে। এই দেখো 1.6 ইন্টু 10⁻19 কুলম, এটা এসে একক। কিন্তু আমরা জানি 1 কুলম ইকুয়াল 3 ইন্টু 10⁻9 ESU, এটা হচ্ছে সিজিএস একক। তাহলে এই মানকে আর এই মান দ্বারা গুণ করলে, অর্থাৎ এই মানকে এই মান দ্বারা গুণ করলে এটার উত্তর আসবে 4.8 ইন্টু 10⁻10 ESU, রাইট? যাদের কাছে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নাও, দিয়ে এইটুকু এবার হিসাব করো। হিসাব করে কত হয়? হিসাব করে কত হয়? আচ্ছা, এটা আর এর না, দুঃখিত, এটা এ নটের মান, দুঃখিত, এটা এ নটের মান। তাহলে এ নটের মান কত হয়? এ নটের মান কত হয়? 5.29 ইন্টু 10⁻, কত হবে দেখো। আচ্ছা, এই যে আদ্রিতা লিখছো, যেটা ঠিক লিখো নাই, রেদওয়ান ঠিক লিখছো, বলো এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে বলো কত হয়। একজন লিখছো 0.429, না সঠিক হয় না, 0.429 হবে না। 5.29 ইন্টু কত? 10⁻, কত বলো? 5.29 ইন্টু 10⁻, মেবি 9 হবে, মেবি 9 হবে। হিসাব করে বুঝতে পারবা। এটা হচ্ছে সেন্টিমিটার, যেহেতু সিজিএস ওকে। ওকে, দেখো কত হয়। ক্যালকুলেটর নাই কারো কাছে? না, এরকম হবে না, আমি যেটা লিখেছি এটাই হবে। ও আচ্ছা, দুঃখিত, এখানে স্কোয়ার হবে। হ্যাঁ, দেখো এবার হয় কিনা। স্কোয়ার হবে, স্কোয়ার হবে। দ্রুত দ্রুত কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আমি যা লিখেছি বোর্ডে তা আসে নাকি দেখো? আমি যা লিখেছি তা কি আসে? ঠিক আছে, দেখো এবার 1 সেন্টিমিটার ইকুয়াল 10⁸8 অ্যাংস্ট্রম। তোমরা কি এটা জানো? তোমরা কি এটা জানো কি না দেখো, না জানলে দেখো। আমরা এখন বলতে চাই তোমাকে, সেটা হচ্ছে 1 মিটার ইকুয়াল 10⁻10 অ্যাংস্ট্রম, 1 সেন্টিমিটার ইকুয়াল 10⁸8 অ্যাংস্ট্রম, রাইট? তাহলে এবার কি হবে? তাহলে এবার যেটা হবে, এই যে এ নটকে আমরা এই যে 5.29 ইন্টু 10⁻9 গুণ 10⁸8 দিয়ে যদি গুণ করো তাহলে এটা অ্যাংস্ট্রম হবে। তার মানে এটা উত্তর আসবে এ নট ইকুয়াল 0.529 অ্যাংস্ট্রম।
নিশ্চয়ই এবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সবার উত্তর একই আসে কি না, আমার সাথে মিলে কি না একটু জানিয়ে দাও। সবার উত্তর আমার সাথে মিলে কিনা একটু জানিয়ে দাও। তোমাদের অনেকে লাইভে ক্লাস করছে না, আমরা রেকর্ড কিন্তু রাখবো না লাইভে ক্লাস না করলে। তাহলে আমরা বুঝে গিয়েছি। এবার এই মানকে তুমি চাইলে এসআই কনভার্ট করে নিতে পারো। তাহলে আমাদের সামারি কি দাঁড়ালো, আমরা চাইলে ব্যাসার্ধ নির্ণয়ের জন্য এই বড় সূত্র ব্যবহার করতে পারি। খাতায় নোট নিয়ে নাও। যারা পুরোটা প্রতিপাদন পরীক্ষায় আসবে না, কিন্তু আমি এখন যেটা লিখছি এটা তোমার অঙ্ক করার জন্য দরকার হবে। প্রতিপাদন করলে কনসেপ্ট ক্লিয়ার থাকবে যে 4π² mz² এই মানটা হচ্ছে তুমি এই এই সূত্র যদি ব্যবহার করো তাহলে অবশ্যই তোমাকে সিজিএস একক ব্যবহার করতে হবে। সিজিএস এককে অঙ্ক করতে হবে। এই যে সিজিএস এককে অঙ্ক করতে হবে, রাইট? এইটাকে আরো সংক্ষিপ্ত করা যায় Rn = a0 × n² z। এই a0 কে বলা হচ্ছে বোর ব্যাসার্ধ। নিশ্চয়ই ক্লিয়ার। যদি অল ক্লিয়ার হয়, আমরা 4টা প্রতিপাদন পড়বো মোট। আজকে 2টা পড়ার টার্গেট আছে, একটা অলরেডি ডান, আরেকটা পড়তে সময় লাগবে না। সবাই ক্লিয়ার কিনা? কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে জানো। কেউ কোনো কোশ্চেন করতে চাও কিনা, অথবা ক্লিয়ার কিনা? তুমি এখন ব্যাসার্ধ বের করার পর তুমি চাইলে তাকে সেন্টিমিটার বা মিটারে কনভার্ট করে নিতে পারবা, এসআই বা সিজিএস নিয়ে নিতে পারবা, কোনো অসুবিধা নাই। ওকে, অল ক্লিয়ার। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরা তোমাদেরকে একটা কথা বলে রেখেছিলাম, নিউক্লিয়াস থেকে দূরে গেলে ইলেকট্রনের বেগ কমে। মনে আছে কিনা বলো তো? নিউক্লিয়াস থেকে দূরে গেলে ইলেকট্রনের বেগ কমে। এই যে আমরা তোমাদেরকে বলে রেখেছিলাম যে এই যে এরকম বলে রেখেছিলাম, এবং বলেছিলাম এটা প্রমাণ দিব আমরা তোমাদেরকে। এই যে দেখো, এখানে বলেছিলাম না যে এই ইলেকট্রন 3টা ইলেকট্রনের মধ্যে V1 V2 V3 কোনটা বড়? ধরো এটা 1 নাম্বার, এটা 2, এটা 3। তোমাদের বলেছিলাম V1 বড়, মানে কাছেরটার বেগ বেশি, দূরেরটার বেগ কি কম। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তখন তোমরা অনেকেই কনফিউজড হয়েছিল যে আমি তো দেখি mvr = nh/2π, তখন তো আমার কাছে মনে হয় n বড় হলে v বড় হবে। কিন্তু অল্পবিদ্যা ভয়ঙ্কর, n বড় হলে v বড় হবে এটা এই সূত্রের মাধ্যমে বোঝা যায় না, কারণ এটা mvr, এটা অনলি v না, রাইট? তো আজকে আমরা তোমাদেরকে ওই দিন আমরা তোমাদের কমিটমেন্ট করেছিলাম, এটা তোমাদেরকে আমরা থিওরিতে বোঝালাম কেন নিউক্লিয়াস থেকে দূরে গেলে বেগ কি হয়, কমে যায়। এটা আমাদের আগের ভিডিওতে এটা থিওরি বোঝানো হয়েছে, যারা ক্লাস করো নাই তারা দেখে নিতে পারবে। আজকে আমরা তোমাদের গাণিতিকভাবে প্রমাণ দিব যে কেন নিউক্লিয়াস থেকে দূরে গেলে ইলেকট্রনের বেগ কি হয়, কমে যায়। ওকে, চলো আমরা সেই প্রমাণ। তাহলে খাতা এখন হেডিং দিবা পরমাণুর n-তম কক্ষপথের ইলেকট্রন এর বেগ নির্ণয়। পরমাণুর n-তম কক্ষপথের ইলেকট্রনের বেগ নির্ণয়। পরমাণুর n-তম কক্ষপথের ইলেকট্রনের বেগ নির্ণয়। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখন কি করব? আমরা লিখব, আমরা জানি প্রতিপাদন কিন্তু পরীক্ষায় আসবে না, হ্যাঁ? mvr = nh/2π, রাইট? এইবার আমরা কি করব? আমরা বাম দিকে ভি রেখে দিব, যেই ভিটা আমরা নির্ণয় করতে চাই। vn লিখলাম nh/2π m ইন্টু আর না লিখে 1/r লিখলাম। আচ্ছা, এটাও কিন্তু সিজিএস এককে। এইবার এই আর বসাবো কোথা থেকে মনে পড়ে? এই আর হচ্ছে এইখান থেকে বসাবো। এই যে Rn = n² h² 4π² mz²। এই আর বসাবো কোথা থেকে? এই যে এই আরটাই হয়ে যাবে, উল্টায় যাবে, রাইট? তাহলে আমরা এখন কি করতে পারি? এই যে বা vn = nh/2π m, এইখানে
1/r, মানে এটা লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। এই দেখো 4π² m z e স্কোয়ার ডিভাইডেড বাই কি n স্কোয়ার h স্কোয়ার। এখন আল্লাহর নাম নিয়ে কাটাকাটি করবো আমরা। এই দেখো 2 আর এই দেখো 4 কেটে যাবে। এই দেখো পাই, এই দেখো π² কেটে যাবে। এই দেখো m, এই দেখো m কেটে যাবে। এই দেখো nh, এই দেখো nh কেটে যাবে। তাহলে কি দাঁড়ায়? কাটাকাটি শেষে কি দাঁড়ায়? vn ইকুয়াল 2π z e স্কোয়ার ডিভাইডেড বাই nh। কাটাকাটি শেষে এটা দাঁড়ায়। তাহলে এবার তোমরা আমাকে বলো যে ভি এবং এন, এই দেখো ভি এবং এন সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? নিশ্চয়ই সমানুপাতিক, না দুঃখিত ব্যস্তানুপাতিক। অর্থাৎ এন বাড়লে বেগ কমে, এন বাড়লে বেগ কমে, এন বাড়লে বেগ কমে। তবে সাবধান, কি সাবধান? এই সূত্রও কিন্তু সিজিএস এককে পাওয়া গেছে। তাহলে এই সূত্র বসিয়ে যদি কেউ অঙ্ক করতে চাও, নোট নিয়ে নাও, নোট নিয়ে নাও। এই সূত্র ব্যবহার করে অঙ্ক করতে হলে, নোট, এই সূত্র ব্যবহার করে অঙ্ক করতে হলে, এই সূত্র ব্যবহার করে অঙ্ক করতে হলে কি করতে হবে বলো তো? মান হবে সিজিএস এককে বসাতে হবে। সিজিএস সবগুলো মান সিজিএস এককে বসাতে হবে, এককে বসাতে হবে। ওকে, ক্লিয়ার কিনা জানাও, সবাই জানাও ক্লিয়ার কিনা। আচ্ছা, আমাদের মনে হচ্ছে তোমরা এই ব্যাচের শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী, কারণ তোমরা খুব সহজেই এই সূত্রগুলো বুঝতে পেরেছো। হ্যাঁ, আমাদের মোট 4টা সূত্র পড়ানোর কথা, আমরা 2টা অলরেডি প্রতিপাদন করে ফেলেছি। আমাদের হাতে টাইম আছে, আমরা চাইলে আজকে 3টাই পড়ে ফেলতে পারি। তোমরা কি বলো? যদি তোমাদের কাছে কঠিন মনে না হয়, আর যদি কঠিন মনে হয় তাহলে আমরা আরেকটু সময় নেব। ওকে, আরেকটা করাতে পারি, হ্যাঁ আরেকটা করাতে পারি। এটা একটু কনসেপচুয়াল, যেটা লাস্টে করাবো আমরা, তবে আধা ঘন্টা যেহেতু আমাদের সময় আছে, আরও 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। ওকে, সবাই কমেন্ট করো। আবারও কমেন্টে পিছিয়ে গেছো, অনেকে লিভ নিয়ে নিছে, চিন্তা করছো? ওকে, ঠিক আছে। তাহলে কি বলো? 2-1 জন কমেন্ট করেছো। আজকে কি আমরা অন্য কিছুতে যাব নাকি আরেকটা করে ফেলবো? ওকে ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। ডান উইথ রাইটিং ডাউন দ্য লাস্ট ফর্মুলা। আদ্রিতা, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমরা কে কোথা থেকে ক্লাস করছো আমাকে একটু জানাও তো, আমার জানতে খুব ইচ্ছা করে যে কে বাংলাদেশের কোন প্রান্ত থেকে ক্লাস করছো। আমি তো অনেক ঘোরাঘুরি করতে পছন্দ করি। রাজশাহী থেকে ক্লাস করছো, চাঁদপুর, ময়মনসিংহ, আচ্ছা এটা কি শরীয়তপুর, খুলনা, উত্তরা, ঢাকা, মোহাম্মদপুরের মানুষ অনলাইনে ক্লাস করে। মোহাম্মদপুরে তো আমাদের অফলাইনেই ব্রাঞ্চ আছে। ওকে, আচ্ছা একজন সাভার থেকে, আর কে কোথায়? কুড়িগ্রাম থেকে, বাহ চমৎকার। নোয়াখালী থেকে, আচ্ছা আর তো কমেন্ট নাই। বাকিরা কি অজ্ঞাত জায়গা থেকে ক্লাস করছো? এবার আমরা চলে যাই শক্তি নির্ণয় করতে। আমরা তোমাদের গত ক্লাসে নাকি তার আগের ক্লাসে বলেছিলাম যে নিউক্লিয়াস থেকে দূরে গেলে ইলেকট্রনের শক্তি বাড়ে। আর তোমরা 9-10 থেকেই জানো যে নিউক্লিয়াসের কাছের শক্তি স্তর তার শক্তি কম, দূরের শক্তি স্তর তার শক্তি কি বেশি। তোমরা নিশ্চয়ই জানো যে নিম্ন থেকে উচ্চে গেলে শক্তি শোষণ হয়, উচ্চ থেকে নিম্নে গেলে শক্তির কি হয়? বিকিরণ হয়, তাই না? নিশ্চয়ই তোমরা এটা জানো। ওকে, তাহলে আমরা এখন এই শক্তি নির্ণয় করব। তোমরা নিশ্চয়ই ছোট ক্লাস থেকেই যখন 9-10 ফিজিক্স পড়ো তখন কাজ শক্তি ক্ষমতা পড়েছো। কাজ শক্তি ক্ষমতায় নিশ্চয়ই জানো যে মোট শক্তি। আচ্ছা, তোমাদেরকে আমি মাইক্রোফোন অ্যাক্সেস দিতে চাই 1-2 মিনিটের জন্য, তারপরে আবার আমরা মাইক্রোফোন অ্যাক্সেস নিয়ে নিব। তোমরা আমার সাথে একটু কথা বলো, তাহলে আমি বুঝবো। আচ্ছা, কেউ চাইলে তোমরা আনমিউট করে বলতে পারো। তোমরা আমাকে বলো তো, তোমরা যে 9-10-এ শক্তি নির্ণয় করেছো, তো শক্তি নির্ণয় করেছো তখন কোন কোন শক্তি যোগ করে শক্তি নির্ণয় করেছো? তাড়াতাড়ি বলো, মনে নাই? মাইক্রোফোন অন করে বলতে পারো, মাইক্রোফোন অন করে বলতে পারো। আচ্ছা, আমি ইলেকট্রন এর শক্তি নির্ণয় করতে চাই, কোন কোন শক্তি যোগ করব? একজন লিখছো, হ্যাঁ নুসাইবা লিখছো পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। চমৎকার। আচ্ছা, তাহলে বলো তো পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি, আর কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করা যায় কোন সূত্র দিয়ে? কে বলতে পারে? গতিশক্তি এবং বিভব শক্তি, হ্যাঁ
গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয় করা যায় কোন সূত্র দিয়ে? আচ্ছা, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার হচ্ছে গতিশক্তি নির্ণয়ের সূত্র। চমৎকার। বিভব শক্তি নির্ণয়ের সূত্র কোনটি? mgh। সবাইকে একমত বিভব শক্তি নির্ণয়ের সূত্র mgh? চমৎকার। আমি জানি তোমরা এমনটাই বলবে। হ্যাঁ, ওকে, আমি মাইক্রোফোন অ্যাক্সেস নিয়ে নিচ্ছি। আমি এবার কি বলি মন দিয়ে শোনো, কমেন্ট করতে থাকো। ওকে, আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে মোট শক্তি ইকুয়াল গতিশক্তি প্লাস বিভব শক্তি। নিশ্চয়ই জানো আমরা এখন ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করতে চাই। কোন একটা কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনের শক্তি কত হবে আমরা সেটা বের করতে চাই। আর তাই আমাদেরকে বিভব শক্তি এবং গতিশক্তি দুইটা যোগ করতে হবে। এবং তোমরা বলছো যে গতিশক্তির নির্ণয়ের সূত্র হচ্ছে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। সম্পূর্ণ সঠিক। তোমরা বলছো বিভব শক্তি নির্ণয়ের সূত্র ইপি ইকুয়াল mgh। সেটাও ঠিক, তবে সেটা ইলেকট্রনের জন্য ঠিক নয়। কেন ইলেকট্রনের জন্য ঠিক নয়? দেখো, বিভবটা কি? বিভব হচ্ছে একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি স্থানান্তর করছো। তুমি একটা জায়গা থেকে আরেক জায়গায় উপরের দিকে উত্তোলন করছো একটা বস্তুকে। যে বস্তুকে উপরের দিকে উত্তোলন করছো ওই বস্তুকে উপরে উঠাতে গিয়ে তোমাকে শক্তি প্রয়োগ করতে হচ্ছে। তখন তোমাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হচ্ছে যে কোন একটা বস্তুকে আমি নিচ থেকে উপরে যখন উঠাবো তখন আমাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে যে ওই বস্তুটার ভর কেমন, কতটুকু ভারী। ভারী বস্তুর ক্ষেত্রে ওটা উঠাতে শক্তি লাগবে বেশি, আর হালকা বস্তুর ক্ষেত্রে উঠাতে শক্তি লাগবে কি কম। আবার ভাবতে হয় এই জায়গায় অভিকর্ষ ত্বরণ কত। ত্বরণ কম হলে এক কথা, বেশি হলে আরেক কথা। আরেকটা বিষয় ভাবতে হয় যে আমি যে বস্তুটাকে উপরের দিকে উঠাবো ওই বস্তুটাকে ঠিক আমি কতটুকু উচ্চতায় উঠাবো। যদি অল্প উচ্চতায় উঠাই তাহলে শক্তি লাগবে কম, যদি বেশি উচ্চতায় উঠাই তাহলে শক্তি লাগবে কি বেশি। তাহলে কয়টা বিষয় ভাবতে হচ্ছে, যে বস্তুটাকে আমরা উপরের দিকে উঠাবো সেই বস্তুকে উপরে উঠাতে কত শক্তি লাগবে তা নির্ণয় করার জন্য আমাকে তিনটা বিষয় কনসিডার করতে হয়। একটা হচ্ছে বস্তুর কতটুকু ভারী, ভাবতে হয় বস্তুর অভিকর্ষ ত্বরণ কেমন, ভাবতে হয় বস্তুটাকে আমি কতটুকু উপরে উঠাবো, রাইট? কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন, আমরা এখন যে বস্তু নিয়ে কাজ করছি এই বস্তু তো ইলেকট্রন, তাই না? আচ্ছা, ইলেকট্রন কি সাধারণ বস্তু নাকি চার্জযুক্ত বস্তু? চার্জযুক্ত বস্তু। একটা চার্জযুক্ত বস্তু যাকে অন্য একটা চার্জযুক্ত বস্তু আকর্ষণ করে আছে তাকে উঠাইতে বা সরাইতে যে শক্তি লাগবে ওই বিভব শক্তি আর যেটা চার্জহীন বস্তু তার বিভব শক্তি দুইটা কি এক হবে কখনো? বরং যদি সমধর্মী চার্জ হয় তাহলে একটা বস্তু আরেকটা বস্তুকে উল্টা ঠেলে দিবে, তুমি চলে যাও। আর বিপরীতধর্মী যদি বস্তু হয় তাহলে একে আটকায় ধরে থাকবে। তাহলে বলো তো, চার্জযুক্ত বস্তু আর চার্জহীন বস্তুর গতিশক্তি একটা সূত্র দিয়েই পরিমাপ করা যায়, কিন্তু বিভব শক্তি কিন্তু চার্জযুক্ত বস্তুর একরকম, চার্জহীন বস্তুর একরকম। কি ব্যাপারটা কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা আমাকে জানো। একজন লিখছো 9.8 ইউজ করতে পারবো না, তাই না? না, ব্যাপারটা এমন না। আচ্ছা, বলছি আমি, ক্লিয়ার কিনা আমাকে বলো যে কেন তোমরা ইলেকট্রনের জন্য ইপি ইকুয়াল mgh ব্যবহার করতে পারবে না, এই কনসেপ্ট ক্লিয়ার কিনা? আচ্ছা, অনেকেই বলছো ক্লিয়ার। চলো আমরা এখন কথা বলি যে আসলে আমরা চার্জযুক্ত বস্তুর চার্জের বিভব নির্ণয়ের সূত্র কি। এটা ইন্টারমিডিয়েট ফিজিক্সের যে অধ্যায়, স্থিরতড়িৎ অধ্যায়, সেখানে এটা নিয়ে আলোচনা করা হয়। তোমরা এখন এটা শিখো নাই, হয়তোবা না, আসলে হয়তো শিখো নাই। চার্জের বিভব নির্ণয়ের যে সূত্র এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিজিক্স বইয়ের স্থিরতড়িৎ আলোচনা করা হয়, তোমরা এটা এখানে শেখো নাই। ওকে, তো চলো আমরা নিশ্চয়ই কিছুক্ষণ আগে একটা সূত্র দেখলাম, কুলম্বের সূত্র, F ইকুয়াল 1/4 পাই ইপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে আকর্ষণ বল মাপার সূত্র। এটা ছিল এসআই এককে, রাইট? আচ্ছা, যদি আমরা এই সূত্রটাই সিজিএস এককে শিখতাম তাহলে F ইকুয়াল Q1 Q2 বাই ডি স্কোয়ার হতো। কেন? কারণ এটাতে এই পুরো মানটা যখন এসআই থেকে সিজিএসে নেওয়া হয় তখন 1 হয়ে যায়। এইবার আমরা চলে আসব কোথায়? এইবার আমরা চলে আসব বিভবের জন্য। চার্জের বিভব এগুলো সবই ফিজিক্সের পড়া, ফিজিক্স তোমাকে এগুলো ক্লিয়ার করবে। হ্যাঁ, আমরা জাস্ট এখন তোমাকে একটু বলে দিচ্ছি এই যে চার্জের বিভব। আচ্ছা, এখন দেখো তখন হবে ইপি ইকুয়াল 1/4 পাই
ইপসাইলন নট Q1 Q2 বাই অনলি ডি। তাহলে এটাকে সিজিএস একক কি হবে? সিজিএস এককে হবে এই 1/4 পাই ইপসাইলন নট বাদ 1 হয়ে যাবে, বাদ হয়ে যাবে Q1 Q2 বাই ডি। এটা হচ্ছে বিভব নির্ণয়ের সূত্র, চার্জের বিভব। এটা ছিল আকর্ষণ বল। আমি কম্পেয়ার করে লিখলাম কেন? যাতে মনে রাখতে কি হয়, সুবিধা হয়। আর এই সূত্রের ব্যাখ্যা তোমাদেরকে ফিজিক্সের টিচাররা দিবে কোথায়, কোন অধ্যায়ে? স্থির তড়িৎ অধ্যায়, ইন্টারমিডিয়েটে, রাইট? আচ্ছা, তাহলে এখন আকর্ষণ বল, এই যে আকর্ষণ বল নির্ণয়ের সূত্র, চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল নির্ণয়ের সূত্র এবং চার্জের মধ্যবর্তী বিভব নির্ণয়ের সূত্র, এই দুইটা সূত্রের মধ্যে মূলত পার্থক্যটা কোথায়? খেয়াল করো, মূলত পার্থক্যটা কোথায় খেয়াল করো। এখানে Q1 Q2 বাই ডি স্কোয়ার, আর এখানে কি Q1 Q2 বাই ডি। এটা একটা পার্থক্য। আরও একটা পার্থক্য আছে হিডেন, এটা হচ্ছে একদম ভিজুয়াল পার্থক্য। এখানে ডি স্কোয়ার, এখানে ডি। আরেকটা পার্থক্য আছে হিডেন। কি পার্থক্য? এইখানে Q1 এবং Q2 চার্জের মান শুধু কাউন্ট করা হয়, চিহ্ন কেমন হলো ডাজেন্ট ম্যাটার। কেন ম্যাটার না? কারণ চিহ্ন সমধর্মী হইলে বিকর্ষণ বল, বিপরীতধর্মী হলে আকর্ষণ বল। কিন্তু যদি সমধর্মী চার্জ হয়, তাহলে একটা আরেকটাকে ঠেলে দিতে চাই, তাহলে বিভব কি হবে? কমে যাবে। আর যদি বিপরীতধর্মী চার্জ হয়, তাহলে কিন্তু আকর্ষণ বল হবে, একটা আরেকটাকে আকর্ষণ করবে, তখন তাকে সরাইতে শক্তি লাগবে কি বেশি। তাহলে সমধর্মী নাকি বিপরীতধর্মী চার্জ, এখানে কিন্তু তার উপর ডিপেন্ড করে শক্তিটা ম্যাটার করবে। কিন্তু এখানে কিন্তু চার্জের মানের ওপর শক্তি ম্যাটার করবে না, শুধু বলা হবে হয় আকর্ষণ বল না হয় বিকর্ষণ বল। শক্তি সমান, বল সমান থাকবে, শুধু বলের ধরন ভিন্ন হবে। কিন্তু এখানে মানে সমধর্মী এবং বিপরীতধর্মী চার্জের জন্য বিভব শক্তির মানটাই ডিফারেন্ট হয়ে যাবে। বলো, দুইটা পার্থক্য এই সমীকরণের সাথে এই সমীকরণের পার্থক্য দুইটা, একটা ডি স্কোয়ার একটা ডি। আরটা হচ্ছে এখানে শুধু চার্জের মান কাউন্ট হয়, এখানে কি হয় দিকও কাউন্ট হয়। ব্যাপারটি ক্লিয়ার কিনা জানাও। কিছু বলে না, সবাই কমেন্ট করো। দু একজন ক্লিয়ার লিখেছো, ধন্যবাদ। তাহলে যদি এতটুকু ক্লিয়ার হয়, আমরা চলে যাব আমাদের মূল পড়ায়। ওকে, চলো আমরা এটা নিয়ে আলোচনা করি। খাতায় লিখব পরমাণুর n-তম কক্ষপথের ইলেকট্রন এর শক্তি নির্ণয়। পরমাণুর n-তম কক্ষপথের ইলেকট্রনের কি নির্ণয়? শক্তি নির্ণয়, রাইট? তাহলে En ইকুয়াল EP প্লাস হচ্ছে ইকে, অর্থাৎ n-তম কক্ষপথের শক্তি En ইকুয়াল EP প্লাস ইকে। আচ্ছা, এবার ইপি ইকুয়াল আমরা কি জানি? আচ্ছা, রেফারেন্স দেখে নাও। ইপি এর রেফারেন্স, ইপি হচ্ছে Q1 Q2 বাই ডি। এটাও কিন্তু সিজিএস একক, হ্যাঁ, এটাও কিন্তু সিজিএস একক, সিজিএস একক। আচ্ছা, তাহলে এবার তোমাদের আগের কথা অনুযায়ী Q1 মনে করো প্রোটন, আর Q2 হচ্ছে ইলেকট্রন। তবে এখন কি চিহ্ন বসাতে হবে? তাহলে এটা মাইনাস হবে, আর এটা তো প্লাস, তাই লিখি নাই। তাহলে প্রোটনের চার্জের মান আর ইলেকট্রনের চার্জের মান সমান, শুধু চিহ্ন বিপরীত। তাহলে এটা হচ্ছে ই আর এটা হচ্ছে মাইনাস ই। আর তোমরা নিশ্চয়ই জানো যে কোনো পরমাণুতে জেড সংখ্যক কি থাকে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা পরিমাণ কি থাকে বলো তো? প্রোটন আর ইলেকট্রন থাকে। তাহলে আমরা এখন এই যে মাইনাস প্লাসে লিখব মাইনাস, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর ই গুণ ই স্কোয়ার লিখলাম। এদের মধ্যবর্তী দূরত্ব ডি হবে নাকি আর হবে? নিশ্চয়ই আর হবে। এইটা হচ্ছে বিভব শক্তির সমীকরণ, 1 নং সমীকরণ। বলো এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, সবাই কমেন্ট করলে আমি তো বললাম আমি উৎসাহ পাবো ক্লাস নিতে। দু একজন কমেন্ট না করে সবাই কমেন্ট করো। ওকে, আচ্ছা, এবার ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এটা রেফারেন্স, এটা লিখেছি, এটা রেফারেন্স, হ্যাঁ, এটা রেফারেন্সে আমরা এটা লিখেছি, বইগুলোতে রেফারেন্সগুলো দেয়া নেই। ওকে, এবার ইকে ইকুয়াল, আচ্ছা এইটা না আমরা 6 নং সমীকরণ ধরবো, আগের সাথে মিল রেখে এটা 6 নং ধরবো। ওই যে আগে যেটা আর এন পাইলা,
ওইটাকে আমরা 5 নং ধরতে পারি, তোমাদের খাতায় যেহেতু নোট করা থাকবে। এই যে আমরা এখানে যেটা পেলাম না, এটা হচ্ছে 5 নং, এটা হচ্ছে 5 নং, এটা 5 নং, এটা 5 নং। ওকে, এগুলো আমাদের কাজে লাগবে কিন্তু এখন। এটা 5 নং। ওকে, ক্লিয়ার? দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে 6 নং। এবার ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এইখানে যে ভি দেখতে পাচ্ছ, তোমরা এর আগে খাতা উল্টায় দেখো, আমরা 3 নং সমীকরণে একটা ভি স্কোয়ারের মান পেয়েছিলাম। 3 নং সমীকরণে ভি স্কোয়ার মান পেয়েছিলাম। এই যে আমি তোমাদেরকে দেখাতে পারি 3 নং সমীকরণে ভি স্কোয়ারের মান কোনটা? এই যে 3 নং সমীকরণে ভি স্কোয়ারের মান, ভি স্কোয়ার ইকুয়াল জেড ই স্কোয়ার বাই এম আর। এটা 3 নং সমীকরণে। ওকে, খেয়াল করো 3 নং সমীকরণে। তাহলে আমরা চলে যাই এইখানে ভি স্কোয়ারের মান বসাবো 3 নং থেকে, রাইট? তাহলে বা ইকে ইকুয়াল হাফ এম ইন্টু জেড ই স্কোয়ার বাই এম আর, জেড ই স্কোয়ার বাই এম আর। এই যে এম, এই যে এম। তাহলে এবার কি হবে? ইকে ইকুয়াল কি হবে? হাফ জেড ই স্কোয়ার বাই কি আর হবে। এটা হচ্ছে 7 নং সমীকরণ। এটা হচ্ছে 7 নং সমীকরণ। এটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এটা ক্লিয়ার কিনা বলো, কমেন্ট করো ক্লিয়ার কিনা। তাহলে আমরা এখন কি করতে পারি? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখন ইপি এবং ইকে যোগ করব। আমরা এখন ইপি এবং ইকে যোগ করব, রাইট? এই যে 6 প্লাস 7 যোগ করব আমরা। যোগ করলে কি হবে? ইএন ইকুয়াল মাইনাস জেড ই স্কোয়ার বাই আর প্লাস হচ্ছে হাফ জেড ই স্কোয়ার বাই আর। এখন আমরা কমন নিব। কমন নিলে কি হবে? এই যে ইএন ইকুয়াল আমরা কমন নিব হচ্ছে জেড ই স্কোয়ার বাই আর, মাইনাস সহ কমন নিলাম, তাহলে এই পুরাটা 1 হয়ে যাবে, 1। এ মাইনাস আর প্লাসে কি হবে? মাইনাস হবে, আর এখানে শুধু হাফ থেকে যাবে। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে বা ইএন ইকুয়াল মাইনাস জেড ই স্কোয়ার বাই আর ইন্টু হাফ। ওকে, আমরা আবার কন্টিনিউ করছি। হ্যাঁ, দেখো, খেয়াল করো। তাহলে মাইনাস জেড ই স্কোয়ার বাই আর ইন্টু হাফ। তাহলে বা ইএন ইকুয়াল মাইনাস জেড ই স্কোয়ার বাই 2 ইন্টু 1 বাই আর। এইখানে যে আর এর মান দেখতে পাচ্ছ, যে বা ইএন ইকুয়াল মাইনাস 2 পাই জেড ই স্কোয়ার বাই 2 ইন্টু 1 বাই আর, এই যে কি লিখবো আমরা? 4। এই যে আমরা জানি আর এন ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, রাইট? তাহলে এখন আমরা কি করব? এই যে 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই কি? এন স্কোয়ার এইচ স্কোয়ার। কাটাকাটি হয়ে যাবে, রাইট? তাহলে কাটাকাটি হলে কি হবে? এখানে যে 2, এই যে এখানে 4, আবার আর তো কাটে না কিছু। তাহলে এখন কি হবে? দেখো, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই হচ্ছে মূল কাহিনী, ক্লিয়ার কিনা বলো? এটা হচ্ছে আমাদের শক্তি নির্ণয়ের সমীকরণ, রাইট? ঠিক আছে, ওকে। আমরা এখন ওই আগের মতো এই সমীকরণটাকেও ছোট করে নেব। কিভাবে ছোট করব? খেয়াল করো কিভাবে আমরা ছোট করব। দেখো,
এখানে কোন মানগুলো ধ্রুবক এবং কোন মানগুলো চলক খেয়াল করি আমরা। কোন মানগুলো ধ্রুবক এবং কোন মানগুলো চলক একটু খেয়াল করি আমরা। সেটা হচ্ছে এই যে মাইনাস লিখলাম 2π² m e⁴ ডিভাইডেড বাই h² গুণ z² ভাগ n²। এইটা হচ্ছে আমাদের ধ্রুবক মান আর ওইটুক হচ্ছে আমাদের চলক মান। আমরা ধরে নিতে পারি যে এইটুকু হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধে থাকা হাইড্রোজেনের প্রথম কক্ষপথে থাকা ইলেকট্রনের শক্তি। কেন? কারণ হাইড্রোজেনের জন্য জেডের মান 1 হবে আর প্রথম কক্ষের জন্য এনের মান কত হবে? 1 হবে। কি ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারছো? এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে থাকা ইলেকট্রনের কি শক্তি। তো আমরা এখন এখানেও কিন্তু মান বসাতে হবে সিজিএস এককে। আমরা মান বসাবো। মান বসালে কত হয়? ক্যালকুলেটর নিয়ে রেডি হও। মান বসালে কত হয়? এটাকে আমরা E1 ধরে নিলাম, এটাকে আমরা ধরে নিলাম E1 ধরে নিলাম। তাহলে 2 গুণ 3.1416 স্কোয়ার গুণ 9.11 ইন্টু 10⁻28 গুণ 4.8 ইন্টু 10⁻10 পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ এর মান কিন্তু সিজিএস এককেরটা হবে এই যে 10⁻27 সিজিএস এর জন্য, এর উপর স্কোয়ার। বলো E1 এর মান কত আসে? ক্যালকুলেটর দিয়ে বলো E1 এর মান কত আসে, তাড়াতাড়ি বলো। কেউ কি বলতে পারো তাড়াতাড়ি? ওকে, অলরেডি কমেন্ট করেছো 2.17 10⁻। ওকে, হ্যাঁ ধন্যবাদ। এটাই হয় আসলে 2.17 বা 18 যেটাই বলো না কেন, 2.17 ইন্টু 10⁻11 ইন্টু z²/n²। দেখো এখানে একক কি হবে? যেহেতু সিজিএস এককে করেছি, এখানে জেড এবং এন তো একক দেয় না, জেড এবং এন এর কোন একক নাই, তাহলে এটাই হচ্ছে পুরোটা শক্তির একক হবে, রাইট? তাহলে শক্তির সিজিএস একক কি? কে কমেন্ট করতে পারে তাড়াতাড়ি? শক্তির সিজিএস একক কি? কে দ্রুত কমেন্ট করবে? শক্তির সিজিএস একক কি? কে দ্রুত কমেন্ট করবে? কমেন্ট করো। শক্তির সিজিএস একক কি? কেউ পারো না? ওমা, তাহলে কিছুক্ষণ আগে কেমনে এইচ এর মান বুঝলা? আর্জ। ওকে, হ্যাঁ আর্জ। এই দেখো শক্তির সিজিএস একক হচ্ছে আর্জ। 1 জুল ইকুয়াল 10⁻7 আর্জ। এই যে যারা জানো না তারা লিখে নাও। হ্যাঁ, এটা হচ্ছে এসআই এবং এটা হচ্ছে সিজিএস। এখানে যেটা আসছে সেটা হচ্ছে আর্জ। এটাকেই তুমি যদি এখন এটা ছিল হচ্ছে সিজিএস যার একক হচ্ছে আর্জ, ERG। এটাকেই তুমি যদি এখন এসআই নাও তাহলে 10⁻7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2.17 ইন্টু 10⁻, কত? 18 জুল হবে এটা। হ্যাঁ, এটা জুলে হয়ে গেল, z²/n²। আচ্ছা, এটা E1 না, এটা EN। E1 এর মান তো এইটুক, এটা EN পুরোটাই। ওকে, ক্লিয়ার কিনা আমাকে জানাও। সবাই ক্লিয়ার কিনা জানিয়ে দাও, সবাই কমেন্ট করো। আমরা একদম ক্লাসের লাস্ট মোমেন্টে চলে আসছি। আমরা ক্লিয়ার কিনা? আমি মাইক্রোফোন দিচ্ছি এখন। হ্যাঁ, এখন আমরা তোমাদের কিছু কোশ্চেন নিব, মাইক্রোফোন দিচ্ছি। কেউ কোনো কোশ্চেন করতে চাও কিনা আমাকে বলো। এটাই হচ্ছে আমাদের, এর আরও কিছু হয়তো অ্যাপ্লিকেশন আমরা আগামী ক্লাসে দেখাবো। আজকে তোমরা অনেক ভালো শিখেছো, আলহামদুলিল্লাহ। দেখা যাক কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারো। বলো, কেউ কোনো কোশ্চেন করতে চাও? মাইক্রোফোন অন করে। কারো কোনো কোশ্চেন আছে? আজকে কি এই ইকুয়েশন কি অনেক কঠিন লাগছে? আচ্ছা, মাইনাস কোথায় গেল? না, মাইনাস তো আছে, দুঃখিত। এখানে মাইনাস থাকবেই। হ্যাঁ, মাইনাস থাকবেই। বলো, মাইক্রোফোন অন করে কথা বলো। হ্যাঁ, না, এইটা 18ই হবে, কারণ এটা সিজিএস থেকে আমরা এসআই বানিয়েছি, ওই যে -1100কে আমরা 10⁻7 দিয়ে ভাগ করেছি। ওকে, বলো। আর কেউ কি বলো? অনেক কঠিন লাগছে নাকি মোটামুটি চলে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিতে চাও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, যারা তাদের জন্য অবশ্যই এগুলো খুব কাজে দিবে। এবং বোর্ড পরীক্ষা এবং কলেজ পরীক্ষাতে অঙ্কগুলো আসবে। হ্যাঁ, বোর্ড পরীক্ষা কলেজ পরীক্ষায় শুধু ফাইনাল ইকুয়েশন দরকার হবে, প্রতিপাদন দরকার হবে না। ওকে, কিন্তু প্রতিপাদন তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে। আমরা আগামী দিন
আরও কিছু কথা বলবো, আরেকটা সমীকরণ বাকি আছে, তারপর অঙ্কে চলে যাব আমরা, আগামী ক্লাসে অঙ্কে চলে যাব আরও একটা বা দুইটা সমীকরণ প্রতিপাদন করে। ওকে, তো যদি কোনো কথা না থাকে, সব কিছু ঠিক থাকে, ভালো থাকো সবাই, দেখা হবে আগামী সোমবার আবার ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সবাই লাইভে ক্লাস করার চেষ্টা করো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।